দফা দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। আজকে ডক্টর ইউনূসের যে বাসভবন আছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যেটা ছিল যমুনা, সেই বাসভবনকে ঘেরাও করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরা করা হয়েছে এবং এটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা বিস্তারিত ভিডিও থাকছে। চলুন আমরা দেরি না করে কেন করা হলো এই ভিডিওটা দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি কাজ করবেন নাকি আসলে এই যে উটকো ঝামেলাগুলো সেগুলো পোহাবেন? আপনি দেখেন আজকে ডক্টর ইউনূসের যে বাসভবন আছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যেটা ছিল যমুনা, সেই বাসভবনকে ঘেরাও করেছে আমাদের অসংখ্য ভাইরা, হাজার হাজার মানুষ সেখানে। আর ওনার নিরাপত্তা এই মুহূর্তে সেনাবাহিনী, বিডিআর বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা আছেন তারা সেখানে পরিস্থিতি সামাল দিচ্ছেন। এখন দাবি কি দেখেন, গেল কয়েকদিনে গত ১৬ বছর এই জাতি বা এর আগেও রাজনৈতিক সরকারগুলোর সময়ও এতটা কোন একটা সরকার আসার সাথে সাথে ভাই সবার দাবি দেওয়া এরকম একদম উপচে পড়া ভিড়ের মতন সামনে আসলে এটা তো একটা ডিস্টারবেন্স ভাই। বসছেন, কারোর চাকরি পার্মানেন্ট করার দাবি, কারো ঈদের বেতন বোনাসের দাবি, কারো বেতন ভাতার দাবি, কারো মানে সরকারিকরণের দাবি, আজকে এই দাবি কালকে ওই দাবি। এগুলো কি উদ্দেশ্য মানে ওনার কাজকর্মকে বাধা দেওয়ার জন্য? উনি তো রাজনৈতিক সরকারই আসেন নাই, উনি আসছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্তগুলো নিবে একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে। আপনারা ওনার কাছে কেন এগুলো শুরু করছেন? উনি নির্দিষ্ট কিছু কাজের জন্য তার দায়িত্বের জায়গাটাতে তিনি বসেছেন। তো সেই কাজগুলা করার আগে আমি দেখছি স্বাভাবিক, তিনি যেহেতু প্রধান উপদেষ্টা, তো আজকে এখানে যাইতে হচ্ছে, কালকে উপদেষ্টারা পর্যন্ত মানে বিভিন্ন জায়গায় গিয়া এই যে ধন্না দেওয়া একটা রাস্তাঘাটে বৈশা গেছে, এদের জন্য আসলে মানুষ বিরক্ত হচ্ছে। এই প্রশাসনের যে কাজগুলা খুবই জরুরি, সেই কাজগুলা বাধাগ্রস্ত হচ্ছে। স্বাধীনতা জাতির জন্য বরাবরই আসলে উল্টাপাল্টা। আপনি দেখেন যে স্বাধীনতা আমরা দেখলাম, পজিটিভ দৃষ্টিভঙ্গি যেমন আছে, নেগেটিভ দৃষ্টিভঙ্গি চলে আসছে। তবে আমার কাছে মনে হয় এখানে কিছু অর্ডিন্যান্স জারি করে, কিছু অধ্যাদেশ জারি করে এই বিষয়গুলোকে একটু কন্ট্রোলিং আনা দরকার। নয়তো প্রশাসন কি কাজ করবে নাকি রাস্তাঘাটে যেদিকে যাবে গাড়ির সামনে শত শত মানুষ দাঁড়াই যাবেন, বৈশা যাবেন, মানে কি পাইছেন? আপনাদের যে সকল দাবি দাওয়াগুলা সেগুলো একটা রাজনৈতিক সরকারের কাছে, তিনি অন্তর্বর্তীকালীন একটা দায়িত্বে আসছেন, হতে পারে ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর। তারপরেও আপনারা দাবি দাওয়াগুলো আনতেন ধাপে ধাপে। মাত্র বেটা বৈশা সারলো না, আপনারা এসে একের পর এক ফাইজলামি শুরু করছেন। এগুলা একটা কাজ দরকার, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ দরকার। সেই কাজগুলার এগেনস্টে আপনাদের এই ধরনের পদক্ষেপগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো আমার যেটা মনে হয় আর কি, আর সমন্বয়কদের উদ্দেশ্যে আমরা ২-৪টা কথা বলে না। প্রথমত হচ্ছে, যত বেশি মানে এই টেলিভিশন সেন্টারের ডাক বা সংবাদ সম্মেলন এগুলো এড়াই চলবা, তোমাদের জন্য ভালো। অতি কথন মিডিয়া দেখলেই তোমরা চলে যাচ্ছ, বিশেষ করে হাসনাত এবং সার্জিস সহ আরো ২-৪ জন। মানে সারাদিন টেলিভিশন সাক্ষাৎকার, সারাদিন মিডিয়া টকশোতে উপস্থাপন হওয়া, বিভিন্ন ধরনের ফেসবুকে বক্তব্য দেওয়া, এগুলোতে হচ্ছে কি তোমাদের কিছু নির্দিষ্ট কাজ আছে। কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে। তো কাজে বড় হওয়ার জন্য কাজে দরকার। বিশেষ করে সারা বাংলাদেশে সমন্বয়ক টিমগুলো থেকে যে পদত্যাগ শুরু হয়েছে, যেমন আমি দেখলাম আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক যে সে পদত্যাগ করেছে। চট্টগ্রামের একটা ছেলে ছিল রাফি, এই কোটা আন্দোলনকে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে খুবই ইফোর্ট দিয়েছে ছেলেটা। আজকে দেখলাম তাকে নিয়েও চট্টগ্রামের যারা ইনফ্লুয়েন্সার আছেন অথবা যারা এই আন্দোলনকে মাঠ পর্যায়ে গতিশীল করেছিল, তারা কিন্তু এগুলো নিয়ে বিভাজিত হচ্ছে। কেন বিভাজিত হচ্ছে? কারণ সারা বাংলাদেশে শুধুমাত্র ২-৬ জন ছেলে তো আর পুরোটা বাংলাদেশকে কন্ট্রোল করে নাই। সেখানে প্রত্যেকটা থানায় থানায় স্কুলে স্কুলে এক একটা পোলাপাইন ভূমিকা রাখছিল। তো সেই ছেলেগুলাকে যখন কোনো ক্রেডিট দেওয়া হচ্ছে না, সেই ছেলেগুলোর সাথে যখন কোনো সমন্বয় হচ্ছে না, মূল যে সমন্বয়ক টিম সেখানে যখন তাদেরকে ইনক্লুড করা হচ্ছে না, অথবা টেলিভিশন, প্রেস ব্রিফিং, মিডিয়াতে নির্দিষ্ট কিছু ছেলের চেহারার বাইরে কারোর বক্তব্য আসতেছে না, স্বাভাবিকভাবে যারা এই আন্দোলনটাতে অবস্থান নিয়েছিল তাদের মধ্যেও কিন্তু এক ধরনের জ্বালাপোড়া কাজ করুক বা অভিমান কাজ করুক করতেছে। তো সেই ক্ষেত্রে সমন্বয়ক যারা আছো, টেলিভিশনে আইসা কথা কম বলো, তোমাদের কাজ হচ্ছে কাজ করা। কারণ খুব বেশি দিন লাগবে না মানুষের বিরক্তির পর্যায়ে। আমি কমেন্ট সেকশনের দিকে তাকাই, রিয়েকশনের দিকে তাকাই, যে গত ৫ই আগস্টের পরে ৬, ৭, ৮ পর্যন্ত ঠিক ছিল,
এদের জন্য কমেন্ট মানুষের বা পোস্টে, তবে হ্যাঁ এই কমেন্ট এবং পোস্টের মধ্যে অনেক রিয়েকশনকারী আছে যারা খুব দ্রুত চাচ্ছে যে রাজনৈতিক দল বিএনপি তারা দ্রুত ক্ষমতায় আসুক অথবা জামাত ইসলাম ক্ষমতায় আসুক, তাদের একটা টিম আছে। বাট এরপরেও আমাদের মতন যারা ক্রিটিক আছি, যারা সমালোচনা করি দৃষ্টিভঙ্গিটা পজিটিভ করা, তো আমাদের বক্তব্য হচ্ছে তোমরা তোমাদের যে অর্পিত দায়িত্ব সেইগুলো পালন করো, সারা বাংলাদেশের সমন্বয়কদের সাথে কমিউনিকেশন ঠিক রাখো, সবাইকে তাদের প্রাপ্য সম্মানটা প্রোগ্রাম করবা। দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী শাহাদাত নিশাদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিষেধ আন্দোলনকারীরা কি দাবি পেশ করতে সেখানে অবস্থান নিয়েছেন, বিস্তারিত জানান। জি, যেমনটি বলছিলাম আসলে আজকে কিন্তু আমরা দেখেছি বিকেল থেকে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যেখানে প্রধান উপদেষ্টা রয়েছেন সেই যমুনার সামনে এখানে একদল যুবক তারা আন্দোলন করছেন। মূলত তাদের যে দাবি, আমরা জানি সরকারি বিভিন্ন কাজে কিন্তু যে আউটসোর্সিংয়ের একটি ব্যবস্থা থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু কিছু যুবক যারা আছেন অনলাইনের মাধ্যমে তারা আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করে থাকে এবং সেই কাজগুলো মূলত সরকারি কাজ হয়ে থাকে। কিন্তু এইখানে যেটা দেখা যায় সেটি হচ্ছে আসলে তৃতীয় পক্ষ মাধ্যমে এই কাজগুলো তারা পেয়ে থাকে। এই ক্ষেত্রে তারা যে দাবিগুলো এখন এক দফা দাবি শুরু করেছে, সেই দাবিটা হচ্ছে তাদেরকে সরকারিকরণ করতে হবে এবং সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে তাদেরকে সেই সুযোগ সুবিধার আওতায় আনতে হবে। অর্থাৎ আমরা যদি একটু জানিয়ে রাখি, সরকারি বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে ঢাকা ওয়াসা থেকে শুরু করে শিক্ষা ভবন, এলজিইডি, প্রত্যেকটা সেক্টরে যে অনলাইনে কাজগুলো আলাদাভাবে সেগুলো করানো হয়, অর্থাৎ বিভিন্ন টেন্ডারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সেগুলো করানো হয়ে থাকে। সেই কাজগুলো যারা করে থাকে এরকম সারা বাংলাদেশে কয়েক লাখ যুবক রয়েছে এবং তাদের পক্ষ থেকেও বিভিন্ন জেলা থেকে আজকে প্রায় কয়েক হাজার যুবক এখানে উপস্থিত হয়েছেন। তো তাদের এই দাবির প্রেক্ষিতে তারা কিছুক্ষণ আগে যে কর্মসূচি ঘোষণা দিয়েছে, তাদের এক দফা দাবির প্রেক্ষিতে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার যে ব্যক্তিগত সহকারী তিনি এসেছিলেন এবং তাদের যে স্মারকলিপি তারা ওনার হাতে স্মারকলিপি দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর, সেই স্মারকলিপিটা কিন্তু ওনার ব্যক্তিগত সহকারী গ্রহণ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন বলেও তিনি জানিয়েছেন। এদিকে তাদের যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের যে দাবি তারা জানিয়েছেন তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, 48 ঘন্টার মধ্যে তারা তাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলে জানিয়েছেন এবং একই সাথে বর্তমানে তারা যমুনায় আছেন এবং কিছুক্ষণ পরেই তারা সেখান থেকে শাহবাগের দিকে যাবেন এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে তারা সোচ্চারভাবে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করবেন। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলবো এবং জানতে চাইবো আসলে তাদের এই কর্মসূচি কতক্ষণ নাগাদ চলবে বা কয়দিন ধরে চলবে, মূলত আপনাদের কর্মসূচি কি কারণে। আমরা হলো সারা বাংলাদেশে প্রায় 8.5 লাখের মতো আমরা এই নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠী আছে যারা হলো যে দাসপ্রথা হিসেবে নিয়োজিত আছে। এই দাসপ্রথায় হলো যে ইংরেজ সরকার চলে গেছে কিন্তু আমাদের দাসপ্রথা রেখে গেছে এবং হলো যে আমরা এখানে কোম্পানির আওতায় আছি, যেখানে আর কি আমরা কোনো কথা বলতে গেলে কোনো প্রতিবাদ করতে গেলে কথায় কথায় তোমার চাকরি নেই। আমরা সরকারি চাকরি করি, কেন আমাদের এখানে তৃতীয় পক্ষ সেই সুবিধা ভোগ করবে? আমাদের বেতন যেটা ধরা হয় তার একটা অংশ নিয়ে যায় তৃতীয় পক্ষ নামের এই কোম্পানি শোষকরা এবং আমরা হলো ঠিকমতো বেতন পাই না, বোনাস পাই না, আমাদের টোটালি কোনো বোনাস নেই। এই 8.5 লাখ ব্যক্তি আমরা হলো গিয়ে আমরা সরকারি চাকরি করার পরেও আমরা বোনাসের আওতায় নেই। সেক্ষেত্রে আমার একটাই কথা যে আমরা সারা বাংলাদেশের 8.5 লাখ এই আমরা দাসপ্রথা যারা এই দাসপ্রথা থেকে আসলে এইভাবেই কিন্তু তারা তাদের দাবিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু একে